অনেকেই সবচেয়ে বেশি সমস্যায় থাকুক আয়কর সঞ্চিতি নিয়ে। অনেকের প্রশ্ন, ভাইয়া আয়কর সঞ্চিতি ব্যাখ্যা করেন, আয়কর সঞ্চিতি ব্যাখ্যা করেন, এটা নিয়ে যে সমস্যায় ভোগী, ম্যাথ করতে গিয়ে প্রবলেম হয়। সব বলছি, খেয়াল করো। আয়কর এবং আয়কর সঞ্চিতি, যদি শর্টকাটে বলি, আয়কর এবং আয়কর সঞ্চিতি যেটা রেয়া মিলে থাকবে সেটা সর্বদা রক্ষিত আয় বিবরণীতে বসবে। সেটা আয় বিবরণীতেও বসবে না, আর্থিক অবস্থার বিবরণীতেও বসবে না, অলওয়েজ কোথায় বসবে? রক্ষিততে। এটা মনে রাখবা। রেয়া মিলে যে আয়কর সঞ্চিতি থাকবে সেটা অলওয়েজ রক্ষিততে অ্যাডজাস্ট করতে হবে, সেটা আর্থিক অবস্থার বিবরণীতে বসবে না, আয় বিবরণীতেও না। ওকে, কারণটা বলছি। এই যে আয়কর সঞ্চিতি লেখা দেখছো 40,000 টাকা, তারিখটা কি রেয়া মিলে 2021। এই আয়কর সঞ্চিতি 40,000 গত বছরের অর্থাৎ 20 সালের লাভ থেকে কেটে রেখে দেওয়া হয়েছে আয়কর দেওয়ার জন্য। তাহলে 20 সালের লাভের উপর থেকে, লাভ থেকে এই 40,000 টাকা আয়কর দেওয়ার জন্য কেটে রেখেছি আমরা, কিন্তু এটা পেমেন্ট করব 21 সালে এসে। সো 20 সালে এই 40,000-কে কি দেখাইছ? খরচ, আয় বিবরণীতে। আর্থিক অবস্থায় কি দেখাইছো? দায়। 21-এ এসে এটাকে পেমেন্ট করতে হচ্ছে। তো কোথায় পেমেন্ট করা হলো? দেখো, এই যে লেখা আছে না আয়কর, আসলে এটা আয়কর প্রদান। এটা আসলে আয়কর প্রদান। 40,000 টাকা আমরা রেখেছি 20 সালে লাভ থেকে আয়কর দেওয়ার জন্য সরকারকে, আর 21 সালে এসে পেমেন্ট করলাম সরকারকে 30,000 টাকা। তো এটা কখনো কমও পেমেন্ট করতে হতে পারে, কখনো বেশিও পেমেন্ট করতে হতে পারে। গভর্নমেন্ট নেওয়ার সময় তাদের অ্যাকাউন্টস অনুসারে তারা নিবে, তো সেক্ষেত্রে কমও দিতে হতে পারে, বেশিও দিতে পারে। তাহলে কোম্পানি তার লাভ থেকে ট্যাক্স দেওয়ার জন্য টাকা কেটে রেখেছে কত? 40, বাট এটা 20 সালে কেটে রেখেছে। 21 সালে এসে সরকারকে দিতে হলো কত? 30, কিন্তু লাভ থেকে কাটা হয়েছে কত? 40। সো এবার কি করবা? 21 সালে যে নিট লাভ হয়েছে, 21 সালে যে নিট লাভ হয়েছে, আয় বিবরণী থেকে যে নিট লাভ পেয়েছো, যে অ্যামাউন্টটা নিট লাভ পেয়েছো, তার সাথে 10,000 আয়কর ফেরত নামে যোগ করবে। আয়কর ফেরত নামে কেন যোগ করবে 10,000? এই যে 10,000 যোগ করবে 21 সালের নিট লাভের সাথে। কেন? ওই যে বললাম 20 সালে লাভ থেকে টাকা কেটে রেখেছি 40,000 ট্যাক্স দেওয়ার জন্য, লাভ থেকে মাইনাস করেছি। 21 সালে সে সরকারকে দিতে হলো 30, 10,000 টাকা লাভ থেকে কেটে রেখেছি, কিন্তু সরকারকে পে করতে হয়নি। তাই যেখানকার টাকা আবার সেখানে গিয়ে রেখে দিব, অর্থাৎ গত বছরের লাভ থেকে কেটে রেখেছিলাম, সরকারকে পে করতে হয়নি। সো এই বছরের লাভের সাথে সেটা আবার যোগ করে দেব। এইটার কাহিনী এখানে শেষ। অর্থাৎ রেয়া মিলে যে আয়কর সঞ্চিতি থাকবে সেটা এখানে অ্যাডজাস্ট করতে হবে, শুধু রক্ষিততে, আর কোথাও বসবে না। এবার একটু যদি ব্যতিক্রম থাকে তখন কি করব আমরা? খুব খেয়াল করব। এইখানে দেখো, গত বছর লাভ থেকে টাকা কেটেছি 40 ট্যাক্স দেওয়ার জন্য, আয়কর দেওয়ার জন্য, এই বছর এসে দিলাম 30। এটা যদি বাবা 30 না হয়ে এটা যদি হতো 45। দেখো, গত বছর লাভ থেকে টাকা কেটেছি 40 ট্যাক্স দেওয়ার জন্য, এই বছরে সে পেমেন্ট করতে হলো কত? 45,000 টাকা। 5,000 টাকা বেশি দিতে হয়েছে। ওই যে বললাম গভর্নমেন্ট তার অ্যাকাউন্টস অনুসারে নেওয়ার সময় কমও নিতে পারে বেশি। যদি বেশি নেয় তাহলে কি করবা? এবার তাহলে আর আয়কর ফেরত লিখবা না। এবার এসে কি হলো? আমরা লাভ থেকে টাকা কেটে রেখেছি 40, কিন্তু সরকারকে পেমেন্ট করতে হলো 45, 5,000 টাকা বেশি পেমেন্ট করতে হলো, অর্থাৎ আমাদের অ্যাজাম্পশনের চেয়ে বেশি টাকা পেমেন্ট করতে হলো। তখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আয়কর প্রদান নামে 5,000 টাকা মাইনাস করব। 5,000 টাকা আমরা মাইনাস করব, এবার আর প্লাস করব না। কেন প্লাস করব না? ওই যে বললাম লাভ থেকে টাকা কেটে রেখেছে 40 ট্যাক্স দেওয়ার জন্য, এটা গত বছর 20 সালে, আর 21 সালে এসে দিতে হলো 45, বেশি দিতে হয়েছে কয় টাকা? 5,000 টাকা। সো আমরা লাভের ফান্ড থেকে সেটা মাইনাস করে দেব, কারণ ট্যাক্স দেওয়ার জন্য আমরা লাভের ফান্ড থেকে কম টাকা রেখেছিলাম, তাই আমরা মাইনাস করলাম।
তাহলে কখন যোগ করছো? যদি গত বছর লাভ থেকে টাকা যা কেটেছি তার চেয়ে যদি ট্যাক্স কম দেওয়া লাগে, তখন আমাদের টাকা বেঁচে যাচ্ছে, সো আমরা ফান্ডে নিয়ে এসে আবার জমা দিয়ে দিব লাভের সাথে যোগ। আর যদি বেশি দিতে হয় তাহলে সেক্ষেত্রে আমরা কি করব? বিয়োগ করব। তো এইটাই হচ্ছে আয়কর সঞ্চিতি এবং আয়করের সলিউশন, শুধু রক্ষিততে বসবে, এটা আর কোথাও বসবে না। মনে রাখবা, রেয়া মিলে যেটা থাকবে শুধু রক্ষিততে সলভ হবে। আর এই দুইভাবেই তোমাদের থাকে, এই দুইটা প্যাটার্নই আমি দেখালাম, এর বাইরে আর প্রশ্ন হয় না। ওকে, সুযোগ নেই। এবার চলে আসি অন্যান্য তথ্যতে যে আয়কর সঞ্চিতি আছে 50,000, এটা আরেকটা আয়কর সঞ্চিতি। আচ্ছা, সিস্টেমটা শুনে নাও। 20 সালে লাভ থেকে টাকা কেটেছিলাম ট্যাক্স দেওয়ার জন্য, আয়কর দেওয়ার জন্য, 21 সালে এসে দিয়ে দিলাম। 21 সালের লাভের উপরে, এটা কিন্তু 21 সালের লাভ থেকে আবার ট্যাক্স কেটে রাখবো এত টাকা, এটা আবার পে করতে হবে কি 22 সালে। 21 সালের লাভের উপরে আবার এই ট্যাক্স কেটে রাখলাম, কিন্তু এটা পে করব কবে? 22 সালে। সো এটা হচ্ছে 21 সালের খরচ। 21 সালের খরচ। তাহলে সমন্বয়ে যেই আয়কর সঞ্চিতি রাখা হবে, এটা চলতি বছরের লাভ থেকে রাখা হবে। সো চলতি বছরের যে আয় বিবরণী করব আমরা, আয় বিবরণী করার সময় কর পূর্ব নিট লাভ থেকে, কোন নিট লাভ থেকে? কর পূর্ব নিট মুনাফা, যেটা তোমরা আয় বিবরণী থেকে পাবা, সেইখান থেকে এটা আয়কর সঞ্চিতি বাদ দিয়ে, নিট লাভ থেকে আয়কর সঞ্চিতি এই 50,000 বাদ দিয়ে আমরা নির্ণয় করব কর পরবর্তী মুনাফা। এটা হচ্ছে 2021 সালের আয় বিবরণী। তাহলে 2021 সালের আয় বিবরণী থেকে এই 50,000 টাকা আয়কর দেওয়ার জন্য রেখেছি, সো চলতি বছর এটা কি খরচ, সো লাভ থেকে কেটে রাখলাম। আর আরেকবার এটাকে আর্থিক অবস্থায় গিয়ে চলতি দায় বা সঞ্চিতি ও প্রভিশন অংশে, চলতি দায় বা বলতে পারো সঞ্চিতি ও প্রভিশন অংশে আমরা আয়কর সঞ্চিতি নামে দায় দেখাবো। আর দায় দেখানোর কারণ কি? এটার কারণ হচ্ছে এটা চলতি বছর অর্থাৎ 21 সালে লাভের উপরে ট্যাক্স ধরেছি 50, বাট এটাকে আমরা পে করব হচ্ছে 2022 সালে। তো যতক্ষণ পরিশোধ না করব ততক্ষণ এটা দায়। সো 2021 সালের আর্থিক অবস্থায় এই 50,000 টাকাকে আমরা দায় হিসেবে দেখাবো। এই হচ্ছে আমাদের আয়কর সঞ্চিতির সমাধান। আরেকবার রিভিউ করে দিচ্ছি। রেয়া মিলে যেটা আছে সেটা শুধু দেখাতে হবে রক্ষিততে, কারণ এটা গত বছরের লাভ থেকে রেখেছি, এই বছর পে করলাম, সো কম বেশি হলে রক্ষিততে অ্যাডজাস্ট হবে। আর সমন্বয়ে যেটা থাকবে সেটা চলতি বছরের লাভের উপরে ট্যাক্স দেওয়ার জন্য রেখেছি, বাট এইটাকে আমরা পে করব নেক্সট ইয়ার অর্থাৎ 22 সালে। সো চলতি বছরে অর্থাৎ 21 সালের আয় বিবরণীতে এটাকে খরচ দেখাবো কর পূর্ব মুনাফা থেকে বাদ দিয়ে, সর্বশেষ আয় বিবরণীতে একবারে লাস্টে গিয়ে কর পূর্ব থেকে বাদ দিয়ে কর পরবর্তী নির্ণয় করব। আরেকবার এটাকে আর্থিক অবস্থায় চলতি দায়ে দেখাবো বা সঞ্চিত প্রভিশন অংশে দেখাবো। ওকে, তো আশা করি তোমরা ক্লিয়ার হয়ে গেছো। এটাই হচ্ছে তোমাদের আয়কর সঞ্চিতির সমাধান।